না পেয়ে বিএনপি নেতাকর্মীদের কাণ্ড। জানাবো আল জাজিরার বিশেষ প্রতিবেদন, এত রক্তপাতের পর আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? এবং সর্বশেষ জানাবো রংপুরে দুই বাইকের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাওয়াত না পেয়ে বিএনপি নেতাকর্মীদের কাণ্ড। পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কয়রাছড়া নাসির আলী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে স্থানীয় বিএনপি নেতাদের হট্টগোলে। অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সময় বিএনপি নেতারা দাওয়াত না পাওয়ায় অভিযোগ তুলে হইচই শুরু করলে মাদ্রাসার অধ্যক্ষ অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন। কয়রাগ্রাম ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কালামের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল এই কাণ্ড ঘটায়। 3 সপ্তাহ ধরে চলমান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানটি সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার শুরু হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাঝপথে বিএনপি নেতা কালাম ও তার সঙ্গে উপস্থিত সেকেন্দার কামরুজ্জামান মঞ্জু, জাহাঙ্গীর মামুন, তুহিন, আবুল হাজি সহ আরো 15 থেকে 20 জন অভিযোগ করেন তাদের দলীয় নেতাকর্মীদের দাওয়াত না দিয়ে অনুষ্ঠান করছে, এই অনুষ্ঠান বন্ধ করতে হবে। মাদ্রাসার অধ্যক্ষ আনসার আলী তাদের বারবার অনুরোধ করলেও তারা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে দেন নাই। এই অভিযোগ ঘিরে তারা উত্তেজনা সৃষ্টি করলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা আতঙ্কে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অধ্যক্ষ আনসার আলী অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেন। অধ্যক্ষ আনসার আলী জানান, গ্রামের গণ্যমান্য মানুষদের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু দাওয়াত না পাওয়ায় অভিযোগ তুলে বিএনপি নেতারা এমন পরিস্থিতির সৃষ্টি করেন, যার ফলে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হই। আল জাজিরার বিশেষ প্রতিবেদন, এত রক্তপাতের পর আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? 16 জুলাই 2024 তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আবু সাইদ। তখন এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয় রাজধানী ঢাকায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার অফিসে বসে স্থানীয় এক কবির কবিতা আবৃত্তি উপভোগ করেন। সেদিনের একটি ভিডিওতে দেখা যায় আব্দুর রহমান তার চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, ডান গালে হাত দিয়ে মন্ত্রমুগ্ধের মতো সেই কবিতা পাঠ শুনছেন। কবিতা শেষে তার মন্তব্য অসাধারণ। ঠিক সেই সময় তাকে জানানো হয় রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু সংবাদ। তিনি সব উদ্বেগ উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, আরে কিছুই হবে না, নেত্রী সব সামাল দেবেন। পুলিশের বন্দুকের সামনে আবু সাইদের বুক পেতে দেওয়ার ওই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। রাস্তায় রাস্তায় নেমে আসে ছাত্ররা। পরিস্থিতি সামাল দিতে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকার, কিন্তু এর ঠিক 3 সপ্তাহের কম সময় পর কর্তৃত্ববাদ ও বর্বরতার অভিযোগে অভিযুক্ত হাসিনা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হন। এই সময় সরকারের আইন প্রয়োগকারী কর্মকর্তারা 834 জনকে হত্যা করে, নারী ও শিশু সহ আরো 20,000-এরও বেশি আহত হন। তীব্র গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয় তার 16 বছরের ফ্যাসিবাদী শাসন। এখন 5 মাস পর তার দলের রাজনৈতিক অবস্থান কি? বাংলাদেশের জন্মের আগে প্রতিষ্ঠা পাওয়া এই দলটি কি পুনরায় ফিরতে পারবে সক্রিয় রাজনীতিতে? দলের মতো ও নিম্ন স্তরের নেতাকর্মীরা কি আর বিশ্বাস করতে পারবেন শীর্ষ নেতাদের? 75 বছর বয়সী রাজনৈতিক দলটি কিভাবে মোকাবিলা করছে সব দলটির রাজনৈতিক ভবিষ্যৎ বাকি? শেখ হাসিনাকে অপসারণের 5 মাস পরও বিভক্ত আওয়ামী লীগ কিছু নেতা ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন, কিন্তু তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা দলের শীর্ষ নেতাদের কাছে এসবের হিসাব চায়। আওয়ামী লীগের অনেক নেতা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। দলটির যুগ্ম সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম গত 16 জানুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফোনে আল জাজিরাকে বলেন, আমরা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শিগগিরই প্রমাণিত হবে। অবশ্য তিনি কাকে অভিযুক্ত করেছেন তা উল্লেখ করেনি। এ ব্যাপারে বিশ্লেষকরা মনে করেন নাসিমের এই ধরনের দাবিগুলো নেতৃত্বের ব্যর্থতা এবং জনগণের অভিযোগের সমাধান অক্ষমতার অস্বীকারকে তুলে ধরে। এর ফলে দলের তৃণমূল সদস্যরা বিচ্ছিন্ন হচ্ছেন, যাদের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন বা হত্যাকাণ্ডের জন্য আইনি প্রক্রিয়ার ভয়ে রয়েছেন। তারা জনসাধারণের সঙ্গে যুক্ত একটি সংগঠন থেকে পার্টি রূপান্তরের জন্য বিলাপ করছে, কিন্তু জনগণের অনুভূতি বুঝতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক খুলনার এক ছাত্রলীগ নেতা জানান, যখন শেখ হাসিনার নাটকীয় পালানোর ঘটনা টিভিতে প্রচার হচ্ছিল তখন আমি কিছু নেতাকর্মী নিয়ে খুলনা রাস্তায় ছিলাম। আমি আমাদের সিনিয়র নেতা স্থানীয় সংসদ সদস্যকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তার ফোন বন্ধ ছিল। সেই মুহূর্তে আমি নিজেকে প্রতারিত বোধ করেছি। 23 অক্টোবর 2024 নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে। খুলনার একসময় প্রভাবশালী ছাত্রলীগ নেতা নিরাপত্তার জন্য তার কষ্টকর যাত্রার কথা বর্ণনা করে বলেন, আমি আমার ফেসবুক
ফেসবুক অ্যাকাউন্ট, ফোন নম্বর এবং সবকিছু পরিবর্তন করেছে। আমি বেঁচে থাকার জন্য একটি ছোট ব্যবসা শুরু করেছি। দল আমাদের ছেড়ে দিয়েছে। আমি আর কখনো রাজনীতিতে ফিরবো না। অনেক সদস্য নীরব থাকলেও আওয়ামী লীগ সমর্থক সংগঠক বাংলাদেশ কৃষক লীগের সহ সম্পাদক সামিউল বশির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সোচ্চার হয়েছেন। তিনি বলেন, প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের বছরের পর বছর ধরে সাইডলাইন করা হয়েছে। 2014 সাল থেকে সুবিধাবাদী এবং স্থানীয় আইন প্রণেতাদের পরিবারের সদস্যরা তৃণমূলের দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে, যা দলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ প্রতিনিধি চিকিৎসক সমিতির এক নেতা হতাশার কথা বলেন, যারা দলের মুখ হয়ে উঠেছে তাদের কাজে এবং কথা বিপর্যয়কর হয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে একটি কঠোর বাস্তবতা ছিল যে আমাদের দল সিদ্ধান্ত নেওয়ার জন্য গোয়েন্দা প্রতিবেদনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। আমি অনেক শীর্ষ নেতাকে দেখেছি কিভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর কারা সেগুলি নিচ্ছে সে সম্পর্কে তারা কিছু জানে না। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক চর্চার অভাবও দলটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। গত এক দশক ধরে ঢাকা মহানগর এলাকায় আওয়ামী লীগের সব তৃণমূল ইউনিট এবং এর সহযোগী সংগঠনগুলো উদাহরণস্বরূপ পুরানো কমিটিগুলো নিয়ে কাজ করছে, কোনো পরিবর্তন ছাড়াই একই পুরানো সদস্যদের উপর নির্ভর করে। জুলাই আন্দোলন হত্যাকাণ্ড চালালেও আওয়ামী লীগ এখনো এর জন্য আনুষ্ঠানিক ক্ষমা বা কোনো বিবৃতি জারি করেনি। পরিবর্তে দলটি বারবার আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে। যেমন যুবলীগ তাদের 10 জানুয়ারি একটি প্রেস রিলিজে বলেছে এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ ছিল, যা দেশকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে সংগঠিত হয়েছে বলে অভিযোগ তাদের। আল জাজিরার সঙ্গে প্রায় 1 ঘন্টার কথোপকথনে নাসিম আওয়ামী লীগের পতনের পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। তিনি জানান, কোঠা বিরোধী আন্দোলনের আড়ালে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার পেছনে ছিল ছাত্র শিবির। আওয়ামী লীগের সাম্প্রতিক নেতৃত্বে জামায়াতের 5 শীর্ষ নেতা এবং প্রধান বিরোধী দল বিএনপি একজন সিনিয়র নেতাকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বিএনপি ও জামায়াত উভয়ই হাসিনা সরকারের অধীনে ব্যাপকভাবে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ কঠোর দমন নিপীড়নের মুখোমুখি হয়েছে। এ ব্যাপারে নাসিম আল জাজিরাকে স্বীকার করেছেন যে তার দল কৌশলগত ভুল করেছে, কিন্তু এই ব্যর্থতার জন্য প্রাথমিকভাবে গোয়েন্দা ত্রুটিকে দায়ী করেন তিনি। এদিকে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং সরকার অপসারণ পর্যন্ত 11 বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার আসাদুজ্জামান খান কামাল ভারতের একটি প্রধান সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দাবি করেন, আওয়ামী লীগের শিকার হয়েছে যৌথ অভ্যুত্থান ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনী দ্বারা পরিচালিত। যদিও এ ব্যাপারে দলের ঘনিষ্ঠ অন্যরা একমত নন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ দলের মধ্যে জবাবদিহি অভাবকে সরকার পতনের কারণ হিসেবে দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের কাছে অন্যায়, নিপীড়ন, দুর্নীতি, কোটি কোটি টাকা লুণ্ঠন ও পাচারের জন্য ক্ষমা চাইতে হবে। আমি এখনো কোনো নেতাকে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা বা অপরাধ স্বীকার করতে দেখিনি। আল মাসুদ হাসানুজ্জামান, একজন বিশ্লেষক এবং ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এই ব্যাপারে বলেন, পার্টির কট্টরপন্থী অবস্থান এবং সিদ্ধান্ত জনগণের ক্ষোভকে উস্কে দিয়েছিল, বিদ্রোহের সফলের পথ প্রশস্ত করেছিল। ধর্মান্ধ পদক্ষেপগুলি শেষ পর্যন্ত শেখ হাসিনার জনপ্রিয়তাকে আঘাত করেছে, তার পদত্যাগকে এক দাবিতে পরিণত করেছে। নির্বাসিত বা প্রত্যাবর্তনের অভিজ্ঞতা হাসিনার নতুন নয়। 1975 সালে 15ই আগস্ট স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের